ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আমরা আমাদের আজকে প্র্যাকটিস সেট 3 নিয়ে এসেছি, যেখানে আমরা মোট 25টা প্রশ্ন আলোচনা করব। তোমরা জানো আমাদের এই প্র্যাকটিস সেট মিসলেনিয়াস 2026 প্রিলিমসকে লক্ষ্য রেখে, বিশেষ করে অ্যারিথমেটিকের পোর্শনটাকে লক্ষ্য রেখে আমরা করাচ্ছি। তো আশা করি এই প্র্যাকটিস সেটগুলো বা এই ভিডিওগুলো থেকে কিছুটা উপকার পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আজকের প্রথম কোশ্চেন আমরা দেখে নিই কী আছে। দেখো বলেছে কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল ইফ দ্য প্রফিট ইজ 25% দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। মানে বলছে কোনো জিনিসের কেনা দাম হচ্ছে 20টা জিনিসের কেনা দাম বলছে এক্সট্রা জিনিসের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে এবং লাভ হয়েছে 25%, তাহলে আমাদের বলেছে লাভের শতকরা তাহলে বলছে এক্সের ভ্যালু বের করতে বলেছে, এক্সের মান কত। তাহলে দেখো এখানে আমরা কি বলেছে 20 আর্টিকেল অর্থাৎ 20 ইন্টু সিপি অর্থাৎ 20খানা বস্তু, সিপি এর 20খানা, সেটা হচ্ছে কত হবে এক্স ইন্টু এসপি, এটা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসপি বাই সিপি সেটা রেশিওটা কত হবে, সেটা রেশিওটা হবে হচ্ছে 20/x। ঠিক আছে, আবার দেখো আমাদের কি বলেছে প্রফিটটা কি হয়, প্রফিটটা হয় হচ্ছে এসপি মাইনাস সিপি পাই হচ্ছে সিপি, আর পার্সেন্টেজ করলে 100%। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এসপিটা কত 20, তাহলে আর সিপিটা হচ্ছে এক্স, তাহলে 20 - x/x ইন্টু 100%। এই জিনিসটা আমাদের কত দেওয়া আছে বলেছে, লাভ বলেছে 25%, তাহলে 25%-এর সঙ্গে সমান হলো পার্সেন্ট কাটো, 25 দিয়ে 100 কাটলে 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো 4×20 হচ্ছে 80 মাইনাস 4x দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি 5x দ্যাট ইজ ইকুয়ালস টু 80 বা 80, তাহলে এক্স ইজ ইকাল টু হচ্ছে 580, এক্স ইজ ইকাল টু 16। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্সের ভ্যালু কত 16। তাহলে আমাদের অ্যান্সার কী আছে, অ্যান্সার হচ্ছে 16 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, HCF অফ 2 নাম্বার ইজ 23 অ্যান্ড দ্য আদার 2 ফ্যাক্টরস ইজ অফ দেয়ার LCM ইজ 13 and 14, দ্য লার্জার অফ দ্য 2 নাম্বারস আর। বলছে দুটো সংখ্যার গসাগু আমাদের 23 দেওয়া আছে এবং তাদের লসাগুর অপর দুটো উৎপাদক 13 এবং 14, তাহলে বড় সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি এলসিএম, ধরো দুটো সংখ্যা আছে এক্স, আমি একটা উদাহরণ বলছি, এক্স সমান আমরা কি লিখছি, এক্স গুণ পি এরকম লিখছি। আর বি একটা সংখ্যা আছে, সেটাকে আমরা ভাঙালাম এক্স গুণ কিউ, মৌলিক উৎপাদকে ভাঙানোর পরে এরকম পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এদের গসাগু হচ্ছে কত এক্স, আর লসাগু কত হচ্ছে এলসিএম সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এদের যে গসাগুটা এক্স সেটা নেব, প্লাস দেখো গসাগুটা এখানে নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে আমাদের কি শুধুমাত্র পি, তাহলে পিটা নিলাম একটা উৎপাদক। আর এখানে দেখো এর মধ্যে থেকে এক্সটা নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের কিউটা পড়ে আছে, তাহলে কিউটা নিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের লসাগুটা দেখো, লসাগুটা হচ্ছে এই যে গসাগুটা বাদে বাকি যে দুটো উৎপাদক আছে, সেই দুটো উৎপাদক কি নিশ্চয়ই দুটো সংখ্যার মধ্যে থেকে এসছে। একটা উৎপাদক আমাদের প্রথম সংখ্যা থেকে এসছে এবং দ্বিতীয় উৎপাদকটা আমাদের দ্বিতীয় সংখ্যা থেকে এসছে। তাহলে এই যে আমরা, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেখো HCF যেটা দেওয়া আছে, HCFটা দেওয়া আছে কত, HCFটা দেওয়া আছে 23। এবার বলছে এলসিএম এর যে দুটো উৎপাদক, অর্থাৎ এলসিএম এর এই যে পি আর কিউ, এই দুটো উৎপাদকের একটা বলেছে 13 আর একটা বলেছে 14। তাহলে আমাদের বড় সংখ্যাটা কত হবে, নিশ্চয়ই এখানে যে বড় ফ্যাক্টরটা আছে সেটার সঙ্গে যদি আমরা এক্সকে HCF দিয়ে গুণ করি, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে HCF গুণ একটা উৎপাদক এটা, আর এখানে আসছে আর একটা উৎপাদককে HCF গুণ আর একটা উৎপাদক যেটা, সেটা দ্বিতীয় সংখ্যা। তাহলে এখান থেকে বড় সংখ্যাটা আমরা কত পাবো, বড় সংখ্যাটা পাবো হচ্ছে 23 গুণ 14। এটা করলে পরে যেটা পাবো 3 14 42, 2 হাতে 4, 14 2 28 আর 4 হচ্ছে 32, তাহলে 322। তাহলে আমাদের বড় সংখ্যাটা আমরা কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 322। অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলছে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 22, 5 times 1 number is equal to 6 times the other, the bigger of the 2 numbers is। দুটো সংখ্যার যোগফল আমাদের 22 বলে দেওয়া আছে, বলেছে একটা সংখ্যার 5 গুণ অপর সংখ্যার 6 গুণের সমান। তাহলে একটা সংখ্যা আমি এক্স আর একটা সংখ্যা ওয়াই ধরে নিলাম, দুটো সংখ্যা। এবার বলেছে এক্স এর 5 গুণ অর্থাৎ 5x, সেটা সমান সমান হচ্ছে অন্য সংখ্যার 6 গুণ, তাহলে ওয়াই ইন্টু 6। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই এদের রেশিও কত হবে 6/5। তাহলে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 6 ইউনিট আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5 ইউনিট, তাহলে এদের যোগফল কত ইউনিট, যোগফল হচ্ছে 11 ইউনিট। এই 11 ইউনিটের ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে, বলেছে যোগফল হচ্ছে 22, তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 22, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদের কি বলেছে, আমাদের বলছে বিগার নাম্বার কত, নিশ্চয়ই 6 ইউনিট যেটা আছে সেটা, তাহলে 6 ইউনিটের মান হচ্ছে যেটা সেটাই বিগার মানে বড় সংখ্যা। তাহলে 6 ইউনিটের মান হচ্ছে 6 × 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 12, অর্থাৎ 12 হচ্ছে আমাদের সবথেকে বড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে,
বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার অফ দ্য গিভেন সিরিজ। কী আছে আমাদের এই যে একটা শ্রেণী আছে আমাদের, কী দেওয়া আছে দেখো, 7 আছে, 26, 63, 124, 215, 342, আর তারপরেরটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এই জিনিসটাকে আমরা যদি এরকমভাবে লিখি, সিরিজটাকে যদি লক্ষ্য করো, দেখো এটাকে লেখা যাবে 8 - 1, অর্থাৎ 2 কিউব -1। 26টাকে লেখা যাবে হচ্ছে 27 - 1, মানে হচ্ছে 3 কিউব -1। 63টাকে লেখা যাবে হচ্ছে 4 কিউব -1। 125টাকে লেখা যাবে হচ্ছে 5 কিউব মানে 125, তার থেকে -1। আর 215 এটাকে লেখা যাবে হচ্ছে 6 কিউব মানে 216 -1। আর 342 এটাকে লেখা যাবে 343 মানে হচ্ছে 7 কিউব -1। তাহলে দেখো 2 কিউব -1, 3 কিউব -1, 4 কিউব -1, অর্থাৎ কিউব -1 এই সূত্র, n কিউব -1। তাহলে পরের সংখ্যাটা নিশ্চয়ই কত হবে, 7 পরে নিশ্চয়ই 8 আসবে, অর্থাৎ 8 কিউব -1। 8 কিউব কত হয়, 8 কিউব হচ্ছে 512, তার থেকে 1 বিয়োগ দিলে কত হবে 511। তাহলে আমাদের এই যে প্রশ্নবোধক চিহ্ন যে জায়গাটা আছে এখানে কত হবে আমাদের 511। অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব সোজা সিরিজ। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে এ সাম অফ মানি বিকাম 7/6 অফ ইটসেলফ ইন 3 ইয়ার্স অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। দ্য রেট পার অ্যানাম ইজ, মানে আমাদের সুদের হারটা বের করতে বলেছে। কি বলেছে, কোনো একটা নির্দিষ্ট সুদের হারে একটা মূলধন 3 বছরে 7/6 অংশ হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো 7/6 অংশ হওয়া মানে কি, মানে হচ্ছে আসল দেখো আসল যদি 6 হয় তাহলে সুদ আর সুদ প্লাস আসল এটা মিলে কত হচ্ছে, এটা মিলে হচ্ছে 7। তার মানে আসল যদি 6 হয়, সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 7, তার মানে এখান থেকে সুদের পরিমাণ কত, সুদের পরিমাণ 1। তাহলে আমাদের ওই যে চিরাচরিত সূত্র I = PTR/100, এই সূত্র থেকে কি পাচ্ছি, I হচ্ছে 1, P = হচ্ছে 6, T = হচ্ছে 3 ইয়ার্স, সুদের হারটা আমাদের বের করতে বলেছে। তাহলে কত, তাহলে R = কত হবে 100/18, অর্থাৎ 100/18 মানে হচ্ছে 15/9, এটা তাহলে 5/5/9 এত শতাংশ। তাহলে সুদের হারটা হচ্ছে 5/5/9। কোথায় আছে 5/5/9, অপশান এতে দেখা আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে দ্য এরিয়া অফ এ রম্বস ইজ 150 সেন্টিমিটার স্কোয়ার, দ্য লেন্থ অফ ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 10 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল ইজ। একটা রম্বস আছে, ঠিক আছে, এরকম একটা রম্বস আছে যার প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র কী আছে, এরিয়া, এরিয়ার ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। অর্থাৎ এই একটা ডায়াগোনাল যদি D1 হয় আর একটা ডায়াগোনালের দৈর্ঘ্য যদি D2 হয়, তাহলে হাফ ইন্টু D1 D2, এটা হচ্ছে এরিয়া। তাহলে দেখো একটা ডায়াগোনালের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, আর এরিয়াটা দেওয়া আছে 150 সেন্টিমিটার। তাহলে এরিয়া আমি 150 সেন্টিমিটার স্কোয়ার বসালাম, হাফ গুণ একটা ডায়াগোনালের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটা ডায়াগোনালের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে করতে পারবো। 10-এর একটা শূন্য, 15 একটা শূন্য কাটো, তাহলে D2 সমান কত হবে 15 ইন্টু 2, তার মানে হচ্ছে 30। তাহলে অপর একটা ডায়াগোনাল যেটা আছে সেটার দৈর্ঘ্য কত হবে 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে পেলাম অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই সূত্রটা মনে রাখবে, এই সূত্রটা সবাই জানো তোমরা কম বেশি, তাও একবার ঝালিয়ে এটা প্র্যাকটিস করা হচ্ছে এই আর কি। চলে আসছি পরের কোশ্চেনে। The ratio of the number of boys and girls in school is 3:2. If 20% of the boys and 25% of the girls are scholarship holders, what percentage of the students does not get the scholarship? একটা বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 3:2। যদি আমাদের বলেছে 20% ছাত্র এবং 25% ছাত্রী বৃত্তি পায়, তবে কত শতাংশ শিক্ষার্থী বৃত্তি পায় না। ভালো করে দেখো, বয়েজ অ্যান্ড গার্লস এদের সংখ্যার অনুপাত কত 3:2 এটা। এবার দেখো বয়েজের মধ্যে বলেছে কত পার্সেন্ট, বয়েজের মধ্যে বলেছে 20% স্কলারশিপ পায়, আর গার্লসের মধ্যে 20% পায়। তাহলে পায় না কত শতাংশ, পায় না হচ্ছে 80% পায় না, আর এখানে কত হচ্ছে পায় না 80%, আর এখানে হচ্ছে পায় না কত 75%। তাহলে এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করে নিচ্ছি। এই জিনিসটাকে বলছে, দেখো এই জিনিসটাকে আমরা যদি এরকম ধরি 30:20, 30:20 এরকম ধরে নিই, তাহলে দেখো এখানে 30-এর মধ্যে 80%, 30-এর 80% কত হবে, পায় না বলেছে সেটা বের করে। 30-এর 80% হচ্ছে 24, এতজন পায় না। আর 20-র হচ্ছে 75% পায় না, সেই শতাংশটা কত হবে 15, ঠিক আছে। টোটাল 100% যদি 100 হয় তাহলে 75% হচ্ছে 15 হবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কতজন পাচ্ছে না, 24 + 15 এতজন পায় না। কতজনের মধ্যে পায় না, পার্সেন্টেজ বের করতে বলেছে, কতজনের মধ্যে পায় না, 30 আর 20 50 জনের মধ্যে পায় না।
তাহলে এটা করলে কত হচ্ছে, 5 আর 4 9, 2 আর 1 3, 39/50 এত। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে 100% এটা নিতে হবে, দিয়ে গুণ করো, 2 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে আমাদের 78%। তাহলে কত শতাংশ বলেছি স্টুডেন্ট স্কলারশিপ পায় না, 78%। তাহলে এখান থেকে আমাদের কি পেলাম, অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ইনক্রিজড বাই r%, লেটার the new price was decreased by r%. If the latest price was ₹1, then the original price was. বলছে একটা পণ্যের মূল্য প্রথমে r% বৃদ্ধি করা হলো, পরবর্তীতে নতুন মূল্য বলেছে r% হ্রাস করা হলো, তাহলে সর্বশেষ মূল্য 1 টাকা হলে প্রাথমিক মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো, প্রাথমিক মূল্য আমরা ধরে নিচ্ছি x টাকা ছিল, এবার x টাকার উপরে r% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 100 প্লাস r, এই পার্সেন্টেজটা করা হয়েছে। তারপরে কী হয়েছে, আবার ডিক্রিজ করা হয়েছে, অর্থাৎ 100 মাইনাস আর, এই পার্সেন্টেজটা ডিক্রিজ করা হয়েছে, এবং সর্বশেষ মূল্য দাঁড়িয়েছে হচ্ছে 1 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে তুমি বলো, 1 বাই কত হবে, 100 প্লাস আর পার্সেন্টেজ মানে নিচে 100 যাবে, আর এখানে আসছে 100 মাইনাস আর বাই নিচে 100 যাবে, ঠিক আছে। তাহলে এটা সমাধান করলে এই 100, দুটো 100 উপরে চলে যাবে, তার মানে একের পরে 4টে শূন্য হবে। আর এখানে দেখো 100 প্লাস আর ইন্টু 100 মাইনাস আর, অর্থাৎ 100-এর স্কোয়ার, সেটা করলে হচ্ছে 10,000 মাইনাস আর এর স্কোয়ার, এটা হবে। তাহলে প্রাথমিক মূল্য ছিল কত, ঠিক আছে, 1000 বাই 10,000 বাই 10,000 মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ অপশান ডি যেটা আছে সেইটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে পয়েন্টিং আউট টু এ লেডি, রঞ্জন সেড, বলছে শি ইজ দ্য ডটার অফ দ্য ওমেন হু ইজ দ্য মাদার অফ দ্য হাজব্যান্ড অফ মাই মাদার, হু ইজ দ্য লেডি টু রঞ্জন রজন হয়েছে, এটা রঞ্জন হবে। বলেছে একজন মহিলার দিকে ইঙ্গিত করে রজন বলল, আচ্ছা রজনী ধরে নাও, তিনি সেই মহিলার কন্যা যিনি আমার মায়ের স্বামীর মা। রজনের কাছে সেই মহিলা কে? তাহলে এটাকে কিভাবে করতে পারি, সবার প্রথমে এখানে দুটো জিনিস আছে, দেখো একটা হচ্ছে রজন আছে, এটা রঞ্জনী হবে, রজন, আর এখানে একটা ওমেন আছে, মহিলা আছে, লেডি, ওমেন তো না, লেডি, এখানে লেডি, এই লেডির দিকে তাকে এবার বলছে, দেখো লেডির কি বলেছে, শি ইজ দ্য ডটার অফ দ্য ওমেন, এখানে ওমেনের হচ্ছে ডটার, এখানে একজন ওমেন আছে, ওমেনের হচ্ছে ডটার, এবার হচ্ছে হু ইজ দ্য মাদার অফ দ্য হাজব্যান্ড অফ মাই মাদার, রঞ্জনের যে মা আছে, মাদার, ঠিক আছে, মাদারের হাজব্যান্ড মানে ওর হচ্ছে কি হচ্ছে, ফাদার, হাজব্যান্ডের কি হচ্ছে, হাজব্যান্ডেরও মা হয় ইনি, তার মানে কি ওর এই ওমেনটা কি হলো, ওমেনটা হচ্ছে ওর নিশ্চয়ই গ্র্যান্ড মাদার, আর গ্র্যান্ড মাদারের মেয়ে, তার মানে হচ্ছে ওর পিসি, তার মানে এখানে আমরা যেটা বলতে চাইছি পিসি বা মাসি, অর্থাৎ এইটা হবে অপশান এ যেটা আছে সেটা, অর্থাৎ আন্ট হবে, আন্ট পিসি বা মাসি যাই বলুন না কেন, অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি আছে, বলছে দেখো ইফ x² প্লাস y² প্লাস z² মাইনাস 64 বাই xy মাইনাস yz মাইনাস zx ইকোয়াস টু -2, এবং বলেছে x প্লাস ওয়াই ইকোয়াস টু 3z, দেন দ্য ভ্যালু অফ z ইজ, তাহলে z এর মান কত? এখান থেকে দেখো, এখান থেকে কী পাচ্ছি, x² প্লাস y² প্লাস z² মাইনাস 64 বাই xy মাইনাস yz মাইনাস zx, এটা সমান সমান -2। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে কনভার্ট করি, x² প্লাস y² প্লাস z² -2 অফ দিস, এটাকে এই পাশে নিয়ে আসলে 2 ইন্টু xy মাইনাস yz মাইনাস zx, এটা সমান সমান আসবে কত আমাদের 64। এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস জেড, x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হবে, ঠিক আছে, এটার স্কোয়ার সমান সমান হচ্ছে 64। দেখো এক্স প্লাস ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 3z, তাহলে এই জিনিসটা হচ্ছে 3z মাইনাস জেড মানে হচ্ছে 2z, তার স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 64। তাহলে এখান থেকে আমরা পাবো জেড স্কোয়ার সমান হচ্ছে 4, 4 দিয়ে 16, 4 16 64, তাহলে জেড সমান কত হবে, নিশ্চয়ই মাইনাস ওয়ানটা দরকার না, অর্থাৎ 4, জেডের মান হচ্ছে 4। তাহলে এখান থেকে বলতে পারি অপশান যেটা আছে, অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখানে একটা অ্যালজেব্রিক সূত্র কাজে লাগানো হয়েছে, a প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার, এই সূত্রটা, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি আছে, দেখো বলেছে দ্য অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ইন রুপিস অফ সার্টেন এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইজ এস অ্যান্ড দ্যাট অফ আদার ওয়ার্কার্স ইজ টি, দ্য নাম্বার অফ এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইজ 11 times দ্যাট অফ আদার ওয়ার্কার্স, দেন দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম
ইন রুপিস অফ অল দ্য ওয়ার্কার ইজ। কিছু নির্দিষ্ট কৃষি শ্রমিকের গড় বার্ষিক আয় বলেছে টাকায়, যেটা এস, এবং অন্যান্য কর্মীদের গড় বার্ষিক আয় বলেছে টি। এবার হচ্ছে কৃষি শ্রমিকের সংখ্যা অন্যান্য কর্মীদের সংখ্যার 11 গুণ, তাহলে সমস্ত কর্মীদের গড় মাসিক আয় টাকায় কত হবে? কী করে বের করব? দেখো নির্দিষ্ট বলেছে যে অন্যান্য কর্মীদের সংখ্যার 11 গুণ, তাহলে আদার্স অন্যান্য যে ওয়ার্কার্স আছে তাদের সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স, তাহলে এগ্রিকালচারাল ওয়ার্কার্সের সংখ্যা কত হবে? 11x এত। তাহলে টোটাল আমাদের হচ্ছে 11x প্লাস এক্স অর্থাৎ 12x এতগুলো সংখ্যা। এবার দেখো কৃষি শ্রমিক যারা আছে তাদের আয় হচ্ছে গড়ে হচ্ছে এস, তাহলে টোটাল এগ্রিকালচারাল ওয়ার্কারের পরিমাণ হচ্ছে 11x, তাহলে মোট হচ্ছে কত? 11x ইন্টু এস, এই টাকাটা পাবে। আর অন্যান্য ওয়ার্কার্সের হচ্ছে এক্স টাকা, তাদের গড় আয় হচ্ছে টি, তাহলে মোট এত টাকা। তাহলে টোটাল আমাদের টাকা হলো 11x ইন্টু এস প্লাস এক্স ইন্টু টি, এটা ঠিক আছে। বাই টোটাল আমাদের হচ্ছে 12x, তাহলে এটা করলে আসছে কত? দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে 11s প্লাস টি বাই 12, তাহলে 11s প্লাস টি বাই 12 এটা কোথায় আছে? অপশান ডিতে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন দেখো কী বলেছে, ইফ 12 men and 16 boys can do a piece of work in 5 days, 13 men and 24 boys can do it in 4 days, then the ratio of the daily work done by a man to that of a boy is। মানে কি বলছে, যদি 12 জন পুরুষ এবং 16 জন বালক 5 দিনে একটি কাজ করতে পারে, 13 জন পুরুষ ও 24 জন বালক 4 দিনে সেটা করতে পারে, তবে একজন পুরুষ ও একজন বালকের দৈনিক কাজের অনুপাত কত, অর্থাৎ তাদের ক্ষমতার অনুপাতটা কত, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে বেশ ভালো কথা, ইউনিটারি মেথডের। তাহলে এটা কী করবো, দেখো প্রথমে বলেছে যে 12 জন মানুষ এবং 16 জন বালক কত দিনে করছে? 5 দিনে। তাহলে বেশ ভালো কথা, লিখে নাও 12 জন মানুষ প্লাস 16 জন বয়, ঠিক আছে। এটা কী করছে? 5 দিনে করছে, তাহলে টোটাল কাজ হবে এত। এইবার বলছে সেটা সমান সমান হবে কার? 13 জন মানুষ এবং কিন্তু বলছে 24 জন বালক এই কাজটা কত দিনে করতে পারছে? 4 দিনে। তাহলে এটা এখান থেকে ম্যান আর এম এম মানে ম্যান আর বি মানে বয় বোঝানো হয়েছে, তাহলে এদের তুলনা করলে পরে আমরা যে অনুপাতটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে করো, এখান থেকে করলে দেখো হচ্ছে 5 12 কত হচ্ছে? 5 12 হচ্ছে 60m 60m প্লাস 5 16 কত হচ্ছে? 80b, আর এপাশে আসছে হচ্ছে 4 4 13 হচ্ছে 52m, আর এখানে হচ্ছে 4 24 হচ্ছে 96b। তাহলে এপাশ থেকে এম কাটো, 60m মাইনাস 52m, তাহলে কত হবে? 8m, সেটা সমান সমান হচ্ছে 96b মাইনাস 80b, মানে হচ্ছে 16b, ঠিক আছে। তাহলে এম বাই বি এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 2/1, অর্থাৎ 2:1, এম ইস টু বি যেটা পাবো সেটা হচ্ছে 2:1, অর্থাৎ 2:1 কোথায় আছে? এখান থেকে বলতে পারি আমাদের অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বেশ ভালো কথা, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী আছে, বলছে 2 trains of equal length takes 10 seconds and 15 seconds respectively to cross a telegraph post. If the length of each train be 120 meters, in what time in second will they cross each other traveling in opposite direction? বললো সমান মাপের সমান দৈর্ঘ্যের দুটো ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড যথাক্রমে দুটো ট্রেন সময় নিচ্ছে। এবার বলছে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার হয়, তাহলে বিপরীত দিকে যখন ভ্রমণ করবে তারা, তাহলে একে অপরকে ক্রস করতে কত সময় অতিক্রম করবে? তাহলে দেখো প্রথম ট্রেনটা কত বলছে? প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? প্রথম ট্রেনের স্পিডটা কত? স্পিডটা হচ্ছে 120, এটা কত সেকেন্ড নিয়েছে? 10 সেকেন্ড নিয়েছে 120, তাহলে এটা হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ট্রেনের গতিবেগটা কত হচ্ছে? দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 120/15 এত সেকেন্ড, তাহলে সেটা করলে হচ্ছে 8 15 120, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড। এবার দেখো যখন এরা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে, তখন এদের মধ্যে কী হবে? এই বেগটা কী হচ্ছে? স্পিডটা কী হবে? রিলেটিভ স্পিড হয়ে যাবে, অর্থাৎ রিলেটিভ স্পিড সেটা কী হচ্ছে? এদের যোগ হয়ে যাবে, অর্থাৎ 12 8 8 হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। দুটো উল্টো দিক থেকে আসছে, অর্থাৎ কাছে আসছে, সেজন্য রিলেটিভ স্পিডটা এদের কী হবে? যোগ হয়ে যাবে। আর এদের যে টোটাল ডিস্ট্যান্স দূরত্বটা কত হবে? দূরত্বটা নিশ্চয়ই দুটো ট্রেনের দৈর্ঘ্য হবে, কারণ যখন ট্রেন দুটো নিজে একে অপরকে ক্রস করবে, মানে কি ট্রেন দুটোর যোগফলের যে দৈর্ঘ্যটা হবে সেই দূরত্বটাই অতিক্রম করবে, অর্থাৎ টোটাল আমাদের করবে কত? 120 আর 120, টোটাল আমাদের হচ্ছে 240 মিটার অতিক্রম করবে। তাহলে দেখো 240 মিটার অতিক্রম করবে এবং সেটা কত মিটার পার সেকেন্ডে? 20 মিটার পার সেকেন্ডে, তাহলে টোটাল সময় লাগবে আমাদের 2 দিয়ে কাটলে হচ্ছে 12 সেকেন্ড, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 12 সেকেন্ড। অপশান এখান থেকে আমরা বলতে পারি অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো 14 নম্বর বলেছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours. আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড 3 more similar taps are opened. হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি? একটা ট্যাপ বলছে 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটির অর্ধেক পূর্ণ হওয়ার পর আবার 3টি অনুরূপ ট্যাঙ্ক
ট্যাপ খোলা হলো, এবার ট্যাঙ্কটিকে পূর্ণ করতে মানে সম্পূর্ণ ভর্তি করতে মোট আমাদের কত সময় লাগবে সেটা আমাদের বের করব। তাহলে এখানে দেখো একটা ট্যাপ বলছে টোটাল ভর্তি হতে এক অংশ ভর্তি করতে কত ঘন্টা সময় লাগছে, 6 ঘন্টা। প্রথমে কি বলেছে, প্রথমে ওই ট্যাঙ্কটার অর্ধেক ভর্তি হয়েছে, তাহলে হাফ অংশ ভর্তি করতে আমাদের কত লাগবে, হাফ অংশ ভর্তি করতে লাগবে 3 ঘন্টা। তাহলে হাফ অংশ ভর্তি হয়ে যাওয়ার পরে কত অংশ পড়ে থাকবে, 1 মাইনাস হাফ, অর্থাৎ হাফ অংশ ভর্তি করবে, এই হাফ অংশ পড়ে থাকবে, এই অংশটা ভর্তি করবে। এখন একটা পাইপের সময় লাগছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টায় ভর্তি করছে কত, একের না 6 ঘন্টায় ভর্তি করছে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় ভর্তি করছে 1/6 অংশ একটা পাইপে। এখন এরকম সিমিলার যদি একটা পাইপ তো আছে, আরও 3টে যোগ দেওয়া হয়েছে, 3টে যোগ করা হয়েছে, তাহলে মোট পাইপের সংখ্যাগুলো 4টে। তাহলে 4টে ট্যাঙ্ক যদি এই সমান ক্ষমতা হিসেবে ভর্তি করে, তাহলে ও ভর্তি করবে কত, 4/6 মানে এত অংশ। এবার 4/6 এত অংশ ভর্তি করছে কত, ভর্তি করতে সময় লাগছে কত, 1 ঘন্টা। তাহলে 4/6 এটা ভর্তি করতে 1 ঘন্টা সময় লাগছে, তাহলে হাফ অংশ ভর্তি করতে সময় লাগবে কত, হাফ বাই 4/6 মানে 6/4, তাহলে 2 দিয়ে এটা কাটলে 3/4 এত ঘন্টা। আর এটাকে 60 দিয়ে যদি গুণ করি তাহলে মিনিট হয়ে যাবে, 60 দিয়ে গুণ করলে 15, 3 15 45 মিনিট। তাহলে বাকি এই যে অর্ধেক অংশ ভর্তি করছে, যখন আরও 3টে পাইপ যোগ করা হচ্ছে ওর সঙ্গে, তাহলে সেটা মিলে ওর সময় লাগছে হচ্ছে 45 মিনিট। আর প্রথমে হাফ অংশ ভর্তি করেছে একটা পাইপে, তার জন্য লেগেছে 3 ঘন্টা। তাহলে টোটাল আমাদের সময় লাগছে কত, প্রথম অবস্থায় 3 ঘন্টা আর পরে হচ্ছে 45 মিনিট, টোটাল আমাদের 3 ঘন্টা 45 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার বিতে আছে, দেখো 3 ঘন্টা 45 মিনিট, এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা খুব সহজে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, 15 নম্বর কোশ্চেন। এটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years অ্যাট 4% পার অ্যানাম ইজ ₹1। দ্য সাম ইন রুপিস ইজ। কোনো একটা নির্দিষ্ট টাকার উপরে বার্ষিক কত বলেছে, এটা হচ্ছে বার্ষিক 4% 4% হারে, এটা হচ্ছে ইংরেজিতে করে নাও, 4% হারে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদের পার্থক্য হচ্ছে 1 টাকা, বাংলায় করা হয়েছে তো সেই জন্য 1 টাকা। তাহলে আসলের টাকার পরিমাণ কত। আচ্ছা দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, সূত্র কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এদের 2 বছরের জন্য, ঠিক আছে, 2 বছরের জন্য এদের ডিফারেন্সের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে P/100 এইটা হচ্ছে সূত্র, যেখানে পিটা হচ্ছে আসলের পরিমাণ, আরটা হচ্ছে সুদের হার। এটা এবার বলছে এটা যদি 2 বছর না হয়ে যদি এটা 3 বছরের হতো, এটা 2 বছরের জন্য কিন্তু, ঠিক আছে। যদি 3 বছরের ক্ষেত্রে হয়, 3 বছরের ক্ষেত্রে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে টোটাল এদের ডিফারেন্স CI মাইনাস SI, এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে P/100 এটা তো থাকবেই, এটা থাকবে, সঙ্গে আমাদের থাকবে হচ্ছে 3 + R/100 এটা, ঠিক আছে। এটা হচ্ছে 3 বছরের জন্য, 3 বছরের ক্ষেত্রে আমরা যখন থাকবে তখন এই সূত্রটা কাজে লাগাবো, আর যখন 2 বছর থাকবে তখন আমরা এই সূত্র কাজে লাগাবো। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে বলেছে 2 বছরের জন্য, তাহলে 2 বছরে আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারি। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া আছে কত, 1 টাকা। তাহলে এই 1 টাকাটা সেটা সমান সমান কত হবে, সেটা সমান সমান আসলের পরিমাণ জানি না, আমরা ধরে নিলাম P, আর সুদের হার বলেছে 4, তাহলে 4 এর স্কোয়ার করো বাই 100 স্কোয়ার, এটা হলো। এখান থেকে পাবো P কত পাবো, P পাবো হচ্ছে 100 স্কোয়ার মানে 100 × 100 বাই 4 এর স্কোয়ার মানে 4 × 4 বা 4 × 4, 4 দিয়ে এটাকে কাটলে 4 × 25 100, 4 দিয়ে এটাকে কাটলে 4 × 25 100 মানে 25 × 25, সেটা করলে আমরা জানি কত হয় 625। তাহলে সুদের এই আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ হচ্ছে 625 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি না। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী আছে, বলছে 2 + 2² + 2³ + ... করে 2⁹ এটা সমান সমান কত হবে আমাদের। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা কী আছে, এটা হচ্ছে জিপিতে আছে, অর্থাৎ জিওমেট্রিক মিন বলা হয়, গুণোত্তর প্রগতি যেটা সেটা। তো এখানে প্রথম পদটা কত, এ, প্রথম পদটা হচ্ছে যেটা গুণোত্তর প্রগতিটা এরকম থাকে, যদি A + AR + AR² + ... করে AR⁻n-1 এরকম যদি থাকে, তাহলে এই সিরিজের আমাদের হচ্ছে টোটাল আমাদের যে সাম, সেই সামটা বের করতে হয় A × R⁻n-1 বাই R-1, যেখানে R হচ্ছে >1 যদি >1 হয়, আর যদি <1 হয় তাহলে এটা হয়ে যাবে A × 1 - R⁻n বাই 1 - R, এটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো ফার্স্ট টার্মটা আমাদের কত দেওয়া আছে 2, এবং সেকেন্ড টার্মটা হচ্ছে AR হচ্ছে 2² মানে R এর পরিমাণটা কত হচ্ছে, R এর পরিমাণও 2। তাহলে এখান থেকে আমাদের টোটাল আমাদের n এর পরিমাণ কত, 9 আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সামটা হবে কত, A মানে 2 × R মানে হচ্ছে 2⁻, কত হচ্ছে 9 - 1 বাই কত হবে 2 - 1, তাহলে এটা হচ্ছে 2 × 2⁹, 2⁹ করলে কত হয়, 2⁹ করলে হয় হচ্ছে দেখো 512 - 1 সেটা বাই 1, তার মানে 511,
511 ইন্টু 2 সেটা করলে হচ্ছে 1022। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি 22, তাই তো? অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী আছে, বলেছে 18 ইয়ার্স এগো, অর্থাৎ 18 বছর আগে, এ ফাদার্স ওয়াজ দ্য 3 times অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, নাও দ্য ফাদার ইজ only twice as old as his son, the sum of the present ages of the son and the father is। 18 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের বলছে 3 গুণ ছিল, এখন বাবা আর তার ছেলের বয়স হচ্ছে দ্বিগুণ, তাহলে ছেলে ও বাবার বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো এইটা হচ্ছে প্রেজেন্ট বয়স, ঠিক আছে, এর থেকে 18 বছর আগে, অর্থাৎ 18 বছর আগে এই জায়গাটা আমি ধরে নিচ্ছি ফাদারের বয়স এফ আর সনের বয়স হচ্ছে এস। তাহলে এফ ইজিক্যাল টু কত ছিল? 3 গুণ ছিল, অর্থাৎ এফ ইজিক্যাল টু 3s 18 বছর আগে। তাহলে 18 বছর পরে গিয়ে এই ফাদারের এস কত হবে? এফ প্লাস 18 হবে, আর সনের বয়স কত হবে? এস প্লাস 18 এটা হবে। এবার বলছে তো এখন কী হচ্ছে, এখন হচ্ছে ফাদারের বয়সটা অর্থাৎ বাবার বয়সটা এর হচ্ছে সনের বয়সের দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এস প্লাস 18 এটা। তাহলে এখান থেকে এফের বদলে 3s বসিয়ে দাও, 3s বসিয়ে দিলে 3s প্লাস 18 এটা করলে হচ্ছে 2s প্লাস 18 দুগুণে 36, তাহলে এসটা পাশে নিয়ে আসলে আর 18টা পাশে গেলে এস ইজিক্যাল টু পাই হচ্ছে 18। তাহলে এখন বলেছে এস ইজিক্যাল টু 18, তাহলে এফ ইজিক্যাল টু কত হচ্ছে? এফ ইজিক্যাল টু হচ্ছে 3 18 54 আর এস ইজিক্যাল টু হচ্ছে 18। তাহলে এই পেলাম 18 বছর আগে। এখন বলছে প্রেজেন্ট এজ, বর্তমান বয়স কত হবে? তাহলে দেখো বর্তমান বয়স তাহলে 18 18 করে দুজনের 36 বছর যোগ হবে, তাহলে টোটাল এখানে বয়সটা কত হচ্ছে? 8 4 12 2 হাতে 1 5 1 6 1 7 72। তাহলে 72 বছর হচ্ছে, এটা 18 বছর আগে ছিল, আর 18 বছর পরে গিয়ে যদি এখন বর্তমানে যে বয়সটা হবে সেটা হচ্ছে নিশ্চয়ই এর সঙ্গে 36 যোগ হবে, তাহলে এটা করলে হবে 8 7 3 10 108, অর্থাৎ অপশান 108 যেখানে আছে সেটা আমাদের অ্যান্সার, অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, 18 নম্বর কোশ্চেন। দেখো বলছে এ নাম্বার হোয়েন 35 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইট রিডিউসেস টু ইটস 80%, হোয়াট ইজ দ্য 4/5 অফ দ্যাট নাম্বার। একটা সংখ্যা থেকে 35 বিয়োগ করলে তা 80% পরিণত হয়ে যায়, তাহলে ওই সংখ্যার 4/5 কত? বিয়োগ করলে তার সংখ্যার 80% রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে, 80% নেমে আসছে। তাহলে আমরা সবার প্রথমে ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্সের থেকে যখন আমরা 35 বাদ দিচ্ছি তাহলে এটা হচ্ছে এই এক্সেরই 80% হয়ে যাচ্ছে, অর্থাৎ 80%। তাহলে এক্স মাইনাস 35 এটা সমান সমান এক্সের 80%, মানে এক্স ইন্টু 4/5 এটা হবে। তাহলে দেখো এক্স মাইনাস 4x/5 এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে ওপাশে থাকে 35, তাহলে এখান থেকে আমাদের বলতে পারি যে x/5 এটা সমান কত আসছে? এটা সমান আসছে হচ্ছে 35। তাহলে 4x/5 এটা সমান কত হবে? 4 35, 4 35 হচ্ছে 140। তাহলে অর্থাৎ 4/5 ইন্টু ওই সংখ্যাটা এক্সের 4/5 সেটা সমান কত দাঁড়াচ্ছে? 140, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে অপশন ডি 140 যেটা আছে সেটা। এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে এ ট্রেডসম্যান গিভ 4% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অ্যান্ড গিভস 1 আর্টিকেল ফ্রি ফর বাইং এভরি 15 আর্টিকেল অ্যান্ড দাস ইজ অ্যাবভ দ্য কস্ট প্রাইস বাই। বলছে একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপরে কত বলছে 4% ছাড় দিচ্ছে, এবার প্রতিটা 15টা সামগ্রী কেনার জন্য একটা সামগ্রী হচ্ছে বিনামূল্যে দেওয়া হচ্ছে, যার ফলে 35% লাভ হচ্ছে। তাহলে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত? এবার দেখো আমরা প্রত্যেকটা বস্তুর আমি ধরে নিচ্ছি সিপিটা হচ্ছে একটা বস্তুর সিপি হচ্ছে 1 টাকা, তাহলে 16টা বস্তুর এর কি হচ্ছে, এর হচ্ছে সিপিটা কত হবে? সিপিটা নিশ্চয়ই 16 টাকা হবে। এবার দেখো এসপিটা কত হচ্ছে? এসপিটা হচ্ছে এই যে 16 টাকা, সিপির উপরে কত? সিপির উপরে হচ্ছে 135% এটা। এবার 16টা বস্তুর এসপি যেটা আছে সেটা হচ্ছে 135/100 গুণ হচ্ছে সিপি হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এটা করলে কাটাকাটি করবে, এখানে হচ্ছে 27 আসবে, এটা আসবে 20, এটা আসবে হচ্ছে 5, এটা 4, তাহলে এটা ভাগ করে দেখবে হচ্ছে 108/5 মানে হচ্ছে 21.60 টাকা, ঠিক আছে, 21.60 টাকা। এইবার দেখো এসপি 15টা বস্তুর এসপি কত হচ্ছে? 15টা বস্তুর এসপি যেটা আছে সেটা হচ্ছে তোমার এই যে 21.60 টাকা, এই টাকাটা, ঠিক আছে, 15টা বস্তুর বিক্রয় মূল্য, এবং সেটা হয়েছে কত? 4% ডিসকাউন্ট দেওয়ার পর এমপির উপরে মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইসের উপরে 4% ডিসকাউন্ট দিচ্ছে, মানে মার্কেট প্রাইসের উপরে 96%। তাহলে এখান থেকে এমপি কত পাবো? এমপি পাবো হচ্ছে 21.60, আর উপরে দুটো শূন্য গুণ করে দাও 100 দিয়ে বাই 96, এটা করলে পাবে দেখবে 22.60, আমি করেছি 22.60 টাকা, ঠিক আছে, 22.50। তাহলে এখানে দেখো মার্কেট প্রাইস কত হচ্ছে, তাহলে এমপি প্রত্যেক একটা জিনিসের মার্কেট প্রাইস কত হচ্ছে? একটা জিনিসের মার্কেট প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 1.50 এই টাকাটা,
অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 50%, হ্যাঁ 50%, মার্কেট প্রাইস হচ্ছে কেনা দামের উপরে 50% হচ্ছে। তাহলে অপশান ডি যেটা আছে সেটা এই কোশ্চেনের আমাদের কী হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে কিনা দেখো। চলে আসি পরের কোশ্চেনে, দেখো কী আছে, বলছে এ বি সি এন্টার ইন্টু এ পার্টনারশিপ অ্যান্ড দেয়ার শেয়ার্স আর ইন দ্য রেশিও অফ 1/2:1/3:1/4. After 2 months a withdraws half of his capital and after 10 months a profit of rupees 378 divided among them. What is B's share? বলছে এবিসি একটি অংশীদারি ব্যবসা যোগ দেয় এবং তাদের মূলধনের অনুপাত হচ্ছে 1/2:1/3:1/4। 2 মাস পরে এ বলছে কি তাদের হচ্ছে অর্ধেক টাকা তুলে নেয় এবং 10 মাস পরে 378 টাকা লাভ হয়। তাহলে বি এর শেয়ার কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো সবার প্রথমে এ বি সি এদের মূলধনের অনুপাত কত ছিল, 1/2:1/3:1/4। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে, এদের লসাগু করলে পরে দাঁড়াবে 6:4:3 এটা। এবার দেখো তাহলে প্রফিট টাইমটা যখন অ্যাড করবে এদের প্রফিটের অনুপাত লাভের অনুপাতটা কত হবে, 6 টাকার মধ্যে 6 টাকাটা কি বলছে, এই 6 টাকাটা কত 2 মাস কেটেছে প্লাস, আর বাকি 2 মাস কেটে অর্ধেক টাকা তুলে দিয়েছে, মানে 3 টাকাটা যেটা থাকছে সেটা 8 মাস কেটেছে, টোটাল 8 টাকাটা এই মাস কেটেছে, আর 8 টাকাটা 10 মাসই কেটেছে, আর সিট টাকাটাও 10 মাস কেটেছে। তাহলে এটা করলে 6 দুগুণে 12 আর 18, এখানে আসবে হচ্ছে 36:40:30। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 18:20:15। এই হচ্ছে টোটাল এদের লভ্যাংশ অনুপাত। তাহলে এখান থেকে টোটাল লভ্যাংশ দেখো এখানে কত হচ্ছে 18, 20, 15, এটা টোটাল আমাদের হচ্ছে 53 ইউনিটস। অর্থাৎ এই 53 ইউনিটের ভ্যালু হচ্ছে 378 টাকা। ঠিক আছে, 378 টাকা, এখানে 78 না, এটা খুব সম্ভবত 371 টাকা হবে, এটা ভুল প্রিন্টিং মিস্টেক আছে, 300 মিলবে না, 371 টাকা এটা। ঠিক আছে, 371 টাকা হলে দেখো 53 × 7 করলে পরে মিলে যাচ্ছে 53, তাহলে এটার হচ্ছে 7 গুণ 7 গুণ। তাহলে এখানে বির শেয়ার কত, বির শেয়ার হচ্ছে টোটাল 20, তাহলে বির শেয়ার হচ্ছে 20 × 7, 7 গুণের টোটাল হচ্ছে 140, এটা 140 করে নাও। তাহলে এখান থেকে বলতে পারি অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, একটু ভুল হয়েছিল ছাপার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী আছে, বলছে এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক in same time in which B and C together can do it. If A and B together could do it in 10 days and C alone in 50 days, the B alone could do it in. A একটি কাজ সেই সময় করতে পারে যে সময় বি এবং সি একসঙ্গে করতে পারে। বলছে যদি এ এবং বি একসঙ্গে কাজটি 10 দিন করতে পারে, সি এবং একা কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কত দিনে ওই কাজটা করতে পারবে। কীভাবে করবো দেখো, সবার প্রথমে দেখো এখানে কি আছে, এ প্লাস বি, এ কত দিনে করছে 10 দিনে করছে, আর সি কত দিনে করছে 50 দিনে করছে, টোটাল এদের লসাগু হচ্ছে 50। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 5 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে টোটাল আমাদের এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এর এফিসিয়েন্সি হচ্ছে 6। এবার দেখো এখানে বলেছে না এ যে সময়ে করতে পারে সেই সময় বি আর সি করতে পারে, অর্থাৎ এর এফিসিয়েন্সি বি প্লাস সি এর এফিসিয়েন্সির সঙ্গে সমান, অর্থাৎ এর এফিসিয়েন্সি বি প্লাস সি এর এফিসিয়েন্সির সঙ্গে সমান। তাহলে এখানে আমরা বলতে পারি 2 × B প্লাস সি এই এফিসিয়েন্সি, কারণ এর বদলে আমরা বলতে পারি বি প্লাস সি, এই এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে এখান থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। এবার দেখো সির এফিসিয়েন্সি কত, এখান থেকে পেয়েছি 1, তাহলে বির এফিসিয়েন্সি কত 3 - 1 মানে 2, তাহলে বির এফিসিয়েন্সি হচ্ছে 2। টোটাল আমাদের কাজের পরিমাণ হচ্ছে 50 ইউনিট, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করো, টোটাল আমাদের কত হচ্ছে 25। তাহলে টোটাল বি ওই কাজটা যদি একা একা করতে পারে তাহলে ও 25 দিন সময় লাগবে, অর্থাৎ আমাদের এখানে অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে 2 trains, one from Howrah to Patna and other from Patna to Howrah, start simultaneously. After they meet, the trains reach their destinations after 9 hours and 16 hours respectively. The ratio of their speeds is. বলছে দুটো ট্রেন, একটা হাওড়া এবং থেকে পাটনা এবং অন্যটি পাটনা থেকে হাওড়া একই সাথে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার পর ট্রেন দুটি যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা করে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। তাদের গতিবেগের অনুপাতটা কত? দেখো আমাদের এখানে দুটো স্টেশন আছে, ঠিক আছে, এটা শর্ট টেকনিকের সাহায্যে করবো। হাওড়া আছে, এটা পাটনা, হাওড়া থেকে পাটনার দিকে যাচ্ছে একটা ট্রেন, আর পাটনা থেকে হাওড়ার দিকে আসছে। ধরি এই ট্রেনটা এই জায়গাটায় মিট করলো, তারা ঠিক আছে এই জায়গাটায় মিট করলো, সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে এই হাওড়া এই ট্রেনটার কী বলছে এইদিকে যেতে পাটনা পৌঁছাতে কত ঘন্টা সময় লাগছে, বলছে 9 ঘন্টা সময় লাগছে। আর এই পাটনার যে ট্রেনটা যেটা পাটনা থেকে ছেড়েছে যেটা হাওড়া পৌঁছাতে এইদিকে এর 16 ঘন্টা সময় লেগেছে। তাহলে এদের গতিবেগের অনুপাত কত? তা
তাহলে এক্ষেত্রে একটা শর্ট ট্রিক মনে রাখবে, গতিবেগের অনুপাত কিছুই নয়, গতিবেগের অনুপাত হচ্ছে এই 16 যে টাইমে সাক্ষাৎ করছে তার থেকে যতটা সময় লাগছে তাদের রেশিওর অনুপাত করে দিতে হবে, তাদের রেশিও করতে হবে বর্গমূলের রেশিও, অর্থাৎ √16 এই শর্ট টেকনিকটা মনে রাখার চেষ্টা করবে। এটা দিয়ে অনেক সময় অঙ্ক দেয়, ঠিক আছে। এমনি নর্মালি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, অর্থাৎ 4:3 এই কোশ্চেনের অ্যান্সার হবে 4:3, অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা শর্ট টেকনিকের সাহায্যে করলাম। আমাদের ওরকম তো কথা নেই, আমাদের অঙ্ক করা নিয়ে ব্যাপার, যখন যেটা আমাদের যেখানে কাজে লাগবে, যেটা শর্ট টেকনিকে করার দরকার সেটা শর্ট টেকনিক করবো, যেটা ব্রডে করার দরকার সেটা ব্রডে করবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের শর্ট টেকনিক মনে রাখবে, শর্ট টেকনিকের সাহায্য করবে। তাহলে এটার অ্যান্সার হবে 4:3, ঠিক আছে। অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে a motorboat whose speed is 15 km/h in still water goes 30 km downstream and comes back to 30 minutes. The speed of the stream is, স্ট্রিমের স্পিডটা বের করতে বলেছে আমাদের। একটা মোটর বোট যার স্থির জলে গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যায় এবং ফিরে আসে, অর্থাৎ স্রোতের অনুকূলে যদি 30 কিলোমিটার যায় তাহলে ফিরে আসার সময় সেটা প্রতিকূল হয়ে যাবে এবং সেই দূরত্বটা যেতে আসতে মোট সময় লাগছে 4.5 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ বের করতে বলেছে। আমরা যদি স্রোতের গতিবেগ এক্স কিলোমিটার ধরে নিই, তাহলে ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে এর গতিবেগ কত হবে, 15 + x, এটা কারণ 15 হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, আর আপ স্ট্রিমে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যেটা বেগ হবে 15 - x, এটা। তাহলে টোটাল আমাদের ডিস্টেন্স কত, 30 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার কী হচ্ছে, স্রোতের অনুকূলে যায় এবং ফিরে আসে টোটাল। তাহলে দেখো 30 কিলোমিটার যাচ্ছে, যাওয়ার সময় তো ও অনুকূলে যাচ্ছে, আর আসার সময় কী হচ্ছে, প্রতিকূলে ফিরে আসছে। তাহলে 30/15 + x আর 30/15 - x, এই দূরত্বটা হচ্ছে টোটাল 4.5 ঘন্টা, অর্থাৎ 4 × 1 = 2 এত ঘন্টা। তাহলে সেটা হচ্ছে 9/2 আওয়ার্স। এখান থেকে যদি আমরা কমন নিই, নিচে আসবে 15 - x 15 + x অর্থাৎ 15 এর স্কোয়ার, সেটা করলে আসবে 225 - x স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করে দিলাম। আর এখানে হচ্ছে 30 দিয়ে এটাকে কাটলে পরে 15 x কেটে যাবে, তাহলে 2 × 15 এটা আসবে × 30, ঠিক আছে, × 30 থাকবে এখানে, আর সেটার সমান আসবে হচ্ছে 9/2। এখানে দেখো 9 দিয়ে 3 × 3 = 9, 3 দিয়ে 3 × 10 = 30, 3 দিয়ে 15 কাটো 5, তাহলে এখানে কত হচ্ছে 225 - x স্কোয়ার সমান হচ্ছে 5 × 10 10 × 100, 100 × 2 হচ্ছে 200, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে এখান থেকে x পাবে কত, x পাবে হচ্ছে 5, যেহেতু ঋণাত্মক হয় না গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে আমরা বলতে পারি অপশান বি যেটা সেটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 7 and 8 o'clock উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি ইন সেম স্ট্রেট লাইন বাট নট টুগেদার। 7টা এবং 8টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় থাকবে কিন্তু একে অপরের সঙ্গে মিলিত হবে না, তাহলে কোনটা? এটার একটা সূত্র আছে, এটার সূত্রটা হচ্ছে 5n ± 30 × 12/11 এত ফাস্ট n, যেখানে nটা কী হচ্ছে, এটা হচ্ছে আমরা যখন মাইনাস সাইন নেব, ঠিক আছে, মাইনাস সাইন নেব তাহলে হচ্ছে তখন n > 6 এটা হবে, আর যদি প্লাস সাইন নিই n > 6 হয়ে যাবে, ঠিক আছে। না সরি ভুল বললাম, এখানে প্লাস সাইন নেব যখন n < 6, মাইনাস সাইন নেব যখন n > 6। তাহলে এখানে দেখো n এর মানটা হচ্ছে 7 আর n + 1টা হচ্ছে 8, তাহলে n এর মান এটা হচ্ছে 7, যখন 7 - 6 করবো তখন আমরা কী নেবো, মাইনাস সাইন নেব, ঠিক আছে, মাইনাস সাইন নেব। তাহলে এখানে হচ্ছে 5 × 7 - 30 × 12/11 এত ফার্স্ট 7 এটা। তাহলে 5 × 7 = 35 - 30 মানে হচ্ছে 5, 5 × 12 = 60, 60/11 মানে 5 × 5 = 11 মিনিট পাস্ট 7, 5 × 5 = 11 মিনিট পাস্ট 7। কোথায় আছে 5 × 5 = 11 মিনিট, 5 × 5 = 11 মিনিট অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার ইজ, এখান থেকে দেখো সবগুলো প্রাইম নাম্বার 103 প্রাইম, 107, 109, 101, তাহলে এদের মধ্যে লোয়েস্ট কোনটা, লোয়েস্টটা হচ্ছে অপশান ডি যেটা আছে সেটা। তাহলে এখান থেকে বলতে পারি অপশান ডি আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল 25টা কোশ্চেন প্র্যাকটিস সেট 3। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট দিন আমি পরে প্র্যাকটিস সেট 4 নিয়ে আসবো তোমাদের সামনে।